আচ্ছা, এই ভাতা দিয়ে কি বেকারত্ব ঘোচানো সম্ভব? দেখুন, একটা মানে সত্যি একটা হাস্যরসাত্মক একটা ব্যাপার। আসলে মানুষ ভাতা চায় না। নমস্কার, আমি পরীক্ষিত মণ্ডল। মনের কথা মানুষের কথা পর্বের আজকে প্রথম পর্ব, এবং আজকের পর্বে পেয়ে গেছি আমাদের বিশেষ অতিথি, লেখক, কবি, সাহিত্যিক এবং একজন আদর্শ শিক্ষকও বটে, এবং তার সাথে একটা বড় পরিচয়, তিনি বর্তমান সময়ের একটা অন্যতম রাজনৈতিক মুখ। আজকের পর্বে মূল বিষয় হচ্ছে বেকারত্বের যন্ত্রণা। প্রথমে বলবো কবি মোহাম্মদ তহিদুর রহমানকে, যে আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে বেকারত্বের সংখ্যাটা হু হু করে বাড়ছে, তো এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, প্রথমেই আমি আপনাকে একটা কথা বলি এবং সমস্ত দর্শককে একটা কথা বলি যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে সমীকরণ, সেই সমীকরণ, বেকারত্বের যে সমীকরণ, সেই সমীকরণ যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে হু হু করে বেকারত্বের সংখ্যাটা বাড়ছে। আজকে পশ্চিমবঙ্গে, বিশেষ করে যেক্ষেত্রে আমি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা, সেই হিসাবে বলতে পারি যে বর্তমানে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, যে কারিকুলাম বা যে কাঠামো, সেই কাঠামোতে কিন্তু পুঁথিগত শিক্ষার প্রতি কিন্তু বেসিক্যালি নজর দেওয়া হয়। আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট যে এডুকেশান, সেটা কিন্তু রাজ্যে কিন্তু নেই। কারণ আপনারা দেখতে পাবেন দীর্ঘ 35 বছর বাম জামানার থেকে শুরু করে দীর্ঘ 15 বছরের তৃণমূল জামানা থেকে শুরু করে আমাদের যে সিলেবাস, যে কো কারিকুলাম, যে অ্যাক্টিভিটিস, সেখানে কিন্তু কোনোভাবেই কিন্তু যে স্কিল ডেভেলপমেন্ট এডুকেশন, তা কিন্তু কোনোভাবেই ইমপ্লিমেন্ট করা হয়নি। এক। 2 নম্বর যে ব্যাপারটা বলি আপনাদেরকে, যে এই যে পশ্চিমবঙ্গ যে রাজ্য, এই রাজ্যে আপনারা দেখতে পাবেন যে বাম শাসনকে বাদ দিয়ে যে তৃণমূল শাসনের কথাই বলি, যে আমাদের মতো যারা নবাগত প্রজন্ম রয়েছে, একটা বড় কোনো নিয়োগ কিন্তু এখন পর্যন্ত হয়নি। কর্মসংস্থান না হওয়ার নেপথ্যে মূল জায়গা যেটা, সেটা হচ্ছে মানুষ কর্ম বিমুখ নয়। আসলে কিন্তু যে শিক্ষাটা, যে এডুকেশনটা আমরা শিখছি, সেই শিক্ষাটার জায়গাতে দাঁড়িয়ে আমরা কর্মমুখ হয়ে উঠতে পারছি না। দ্বিতীয় নম্বর হচ্ছে, যে সরকার এতদিন রাজ্য শাসন করেছে, যে সরকার এতদিন রাজ্যটাকে চালিয়েছে, পরিচালনা করেছে, তারা কিন্তু শুধুমাত্র নিজেদের আখের গোছানোর জন্য, নিজেদের শুধুমাত্র পকেট ভরানোর জন্য তারা রাজনীতিটা করেছে। আসলে সাধারণ মানুষের জন্য তারা কিন্তু রাজনীতি কোনোভাবে করতে চায়নি। এই জন্যই আদ্যপান্ত যদি আমরা দেখি এই বেসিক্যালি তৃণমূল জামানাতে, তাহলে দেখতে পাবো যে আসলে বেকারদেরকে নিয়ে কেউ কিন্তু ভাবেনি, এবং বেকারদেরকে নিয়ে ভাবলেও তারা বেকারদের কাছ থেকে মাসের পর মাস তারা শুধুমাত্র পরীক্ষা হবে বলে, চাকরি রিক্রুটমেন্ট হবে বলে ফর্ম ফিল আপ করিয়েছে, কিন্তু তাদের কাছ থেকে ঘুরপথে টাকাটাকে তারা কিন্তু লুটে নিয়েছে। রাজ্যে তেমনভাবে তেমন কোনো ইন্ডাস্ট্রি নেই, মানুষ তো মানে বিহাল দশা মানুষের, তাহলে কর্মসংস্থান কি করে তৈরি হবে এবং কি করে বেকারত্বের জায়গাটা ঘুঁচবে? আপনার কাছে পরের যে প্রশ্নটা বলবো, যে একটা ট্রেন্ড আসছে, ভাতার ট্রেন্ড। ভাতা আগের সরকারেও ওই ভাতার প্রতি একটা মানুষকে যে প্রলোভন দেখিয়েছে, নতুন যে সরকার এসে সেখানেও দেখা যাচ্ছে ভাতার প্রলোভন। আচ্ছা, এই ভাতা দিয়ে কি বেকারত্ব ঘোচানো সম্ভব? দেখুন, একটা মানে সত্যি একটা হাস্যরসাত্মক একটা ব্যাপার। আসলে মানুষ ভাতা চায় না, মানুষ চায় কাজ। মানুষ পরিশ্রম করে তার পারিশ্রমিকটা নিতে চায়। দেখুন, আসলে একটা জায়গা যদি আমরা দেখতে যাই, তাহলে দেখতে পাবো যে গত তৃণমূল সরকার ভাতা রাজনীতি করে তারা ভোট ব্যাংকটাকে ধরে রাখার একটা চেষ্টা করেছিল। সে সময় লক্ষ্মীর ভাণ্ডার এবং সে সময় হ্যাঁ, সবুজ সাথী, কন্যাশ্রী, সেগুলো একটা ভালো প্রকল্প, কিন্তু তারপরে সেটা অ্যাকচুয়ালি মেয়েটাকে উদ্বুদ্ধ করার জন্য, এবং যে যুবসাথী বাংলা যুবসাথীর কথা বলি আপনাকে, সেই ট্রেন্ড কিন্তু নামটা শুধুমাত্র পাল্টানো হলো। একটা লক্ষ্মীর ভাণ্ডারকে পরিবর্তন করে অন্নপূর্ণা ভাণ্ডার করা হলো, তার টাকার অ্যামাউন্টটা দ্বিগুণ করে দেওয়া হলো, এবং অপরপক্ষে যুবসাথীটা পরিবর্তন করে যুবশক্তি করে দেওয়া হলো। দেখুন, আপনাকে আমি একটা কথা বলি, তারও অ্যামাউন্টটা 1500 টাকা ছিল। আজকে আমরা যারা যুব সমাজ, যারা কর্মহীন, বেকার,
তারা বেকারত্বের যন্ত্রণায় তারা বিয়ের পিড়িতে বসতে পারছে না, কিংবা কোনো রকমে বিয়ে করে তারা কাজ পাচ্ছে না। বিয়ে করলেও কিন্তু কাজ নেই হাতে, বউ সংসার কি করে চালাবে? বড় অশান্তি। বড় একটা অশান্তি, বড় অশান্তি। হয়তো আর একটা কালের ক্রমিক নিয়মে সংসারটা বড় হচ্ছে, বাচ্চা কাচ্চা হচ্ছে। আপনি বলুন দেখি, 100 টাকায় কি দিন চলে? কিছু একটা কিঞ্চিত পরিমাণে যেটা একদম রসদ সেটাও কিন্তু পাওয়া যায় আরে না। আপনি একটা কথা বলি আপনাকে, একটা ছেলে MA BEd PhD ডিগ্রি লাভ করলো, তারপরে আপনি তাকে দিনে 100 টাকা দিন তাকে দিলেন। আপনি বলুন দেখি, আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি চালাতে পারবেন সংসার? কখনোই সম্ভব না। হ্যাঁ, তাহলে ভাবুন, একজন রাজমিস্ত্রি যেখানে 1000 টাকা দিন তারা উপার্জন করছে, আর একজন শিক্ষিত মানুষ। আপনি তো জানেন যে আমাদের এলাকায় যে যারা বেকার শিক্ষক আছে তাদের আয় ইনকাম কেমন, যদি বলি আপনি তো জানেন। দেখুন, মানে এটা সত্যি একটা দেখলে আপনাকে যদি গ্রাফটা আমি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে যে ছেলেটা কোনোদিন পড়াশোনা করেনি, সে লেবারের কাজ করে তার মোটামুটি একটা মাসিক মাইনে 15,000 থেকে 20,000 টাকা। আমরা যারা শিক্ষিত যুব সমাজ, যারা দেশ তথা রাজ্যকে একটা বিশ্ব দরবারে পৌঁছানোর জন্য যারা চেয়েছিল রাজ্যের মানুষকে শিক্ষিত করব, একটা মানুষকে শিক্ষিত পরিবেশ তৈরি করব, শিক্ষিত পরিবার তৈরি করব, আজকে তারা বেকারত্বের যন্ত্রণায় চাকরি না হওয়ার ফলে তারা নার্সারি স্কুলে পড়াতে যায়। তাদের মাইনে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাদের মাইনে ঠিক ওই 2,500 থেকে 3,000 টাকা। মানে সত্যি লজ্জা লাগে বলতে যে একটা MA BEd PhD ডিগ্রি লাভ করার পরে সে প্রতিদিন মাইনে পায় 75 টাকা থেকে 100 টাকা পার ডে। তাহলে বলুন দেখি, যদি এইরকম যদি ঘটনাগুলো ঘটে, এমন যদি চলতে থাকে, তাহলে মানুষ তো শিক্ষা লাভের দিক থেকে বিমুখ হয়ে যাবে। দিনের পর দিন রাজ্য তো একটা সময় মূর্খতার দিকে এগিয়ে যাবে। এই যে জায়গাটা, এই যে বেকারত্বের যন্ত্রণা একমাত্র তারাই বোঝে। আজকে শিক্ষিত যুব সমাজের সঙ্গে কথা বললে তাদের মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন যে তারা কতটা যন্ত্রণায়, বিদগ্ধ যন্ত্রণায় তারা ভুগছে। আপনি কল্পনা করতে পারবেন না কতটা বিদগ্ধ যন্ত্রণা নিয়ে আপনি করছেন। আপনি আপনার বন্ধুদেরকে জিজ্ঞেস করবেন, যাদের বয়স, এখনো আমার পরিচিত এমন লোক আছে যার বয়স 45 বছর হয়ে গেছে, বিয়েটা করতে পারেনি, একটা চাকরি, কিংবা কেউ বিয়ে করে ফেলেছে কিন্তু সংসারটা চালাতে পারছে না, তার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যাচ্ছে, প্রতিদিন পারিবারিক একটা ঝামেলা তৈরি হচ্ছে। আপনি কল্পনা করতে পারেন কি অবস্থা? আচ্ছা, আরেকটা কথা বলি যে হয়তো ভাতা দিচ্ছে, ভাতা দেওয়া হচ্ছে কেমন, যে হয়তো মাধ্যমিক পাস করেছে, কেউ হয়তো আবার উচ্চ মাধ্যমিক পাস করেছে, তারা কি করেছে, হয়তো যারা মোটামুটি করে পাস করেছে তারা তখন থেকে একটা ইনকামের উপার্জনের পথ পেয়ে গেছে। তখন থেকে উপার্জন করে হয়তো কেউ 10 লাখ, বলি যারা বাইরে কাজ করে বা রাজমিস্ত্রির কাজ করে, অন্যান্য কাজ করে, হয়তো 5 লাখ 10 লাখ টাকা ইনকাম হয়তো 5 বছর কামিয়ে নিয়েছে। আর যে ছেলেটা ছোট থেকে না খেয়ে দিয়ে পড়াশোনা করে MA BEd PhD MPhil সব করে বসে আছে, আর এই সবাইকে 1500 টাকা করে যদি ভাতা দেওয়া হয়, যেটা এর আগে ছিল বাংলার যুবসাথী, এখন সেটা হয়তো বাড়তে পারে। এবার এই একই পরিমাণ টাকা যখন পাবে, একজন কাজ করে ইনকাম করছে 1000 টাকা দিন, যে জায়গায় MA BEd PhD MPhil করা সেই শিক্ষিত বেকারটা কিন্তু ওই ধরনের কাজ করতে পারবে না পড়ানো ছাড়া। আর আপনি যে বললেন যে পড়াতে গিয়ে সে কত পাচ্ছে, 75, 100 বা 150, খুব সমান, মানে এই যে শিক্ষাগত যোগ্যতা পার্থক্য এবং সাথে তাদের পরিশ্রমের যে মূল্য, এই যে একই রকম ভাতা দেওয়ার পরে এটা কি একটা যারা সমাজে যে মেরুদণ্ড উচ্চশিক্ষিত তাদের সঙ্গে কি অন্যায় করা হচ্ছে না? আসলে আমি মনে করি ভাতা সিস্টেমটাই অন্যায়। মানে মাধ্যমিক বা BA বা MA সেই কথাটা আমি বলছি না, অ্যাকচুয়ালি ভাতা সিস্টেমটাই অন্যায়। কারণ আমরা ভাতা নেওয়ার জন্য পড়াশোনা করিনি,
আমরা ভাতা নেওয়ার জন্য পড়াশোনা করিনি, আমরা পড়াশোনা করেছি একটা চাকুরি করার জন্য, শিক্ষক হওয়ার জন্য। আমরা পড়াশোনা করেছি পুলিশ হওয়ার জন্য, আমরা চাকরি করেছি, আমরা পড়াশোনা করেছি আর অন্যান্য পেশাতে আমরা যাব বলে। আমরা ভাতার জন্য আমরা কিন্তু পড়াশোনা করিনি। বেশ ভালো কথা, সরকার সেই ভাতার ঘোষণা করেছে, ওয়েলকাম। এটা খুব ভালো জিনিস যে অনেক খুব দরিদ্র পরিবারের ছেলেরা আছে যারা হয়তো ফর্ম ফিল আপের জন্য তার টাকাটা জোগাড় করতে পারছে না। ভালো জিনিস এটা দিচ্ছে, খুব ভালো জিনিস এটা দিচ্ছে। কিন্তু যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, একদম টেনে টুনে পাস, আর একটা ছেলে নেট সেট কোয়ালিফাই করে পিএইচডি করলো, এমফিল করলো, এটসেট্রা করলো, এমএ পাস করে বিএড করলো, এমএড করলো, খরচও বিশাল। একদম। সে তো আপনি একটা সাধারণ মানুষ যদি মানসিক ভারসাম্যহীন না হয় তাহলে তো সে নিজে বুঝতে পারবে কত টাকা খরচ হয় এইরকম ডিগ্রিগুলোতে। কিন্তু দেখুন, মানে এটা সত্যি লজ্জার বিষয় যে মাধ্যমিক পাস করলো সামান্য ন্যূনতম, আর যে পিএইচডি ডিগ্রি লাভ করলো এত এত পুঁথি পড়ে, এত পুঁথি পড়ে, এত কিছু করে, তাকেও 3,000 টাকার একটা জায়গাতে সমপংক্তিতে দাঁড় করিয়ে দেওয়া হলো। এটা 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 এই উচ্চশিক্ষিত যুব সমাজের জন্য এটা নিশ্চিত রূপে এটা অপমান, এটা অপমান, এটা অপমান, এটা অপমান। এমনও দেখা গেছে এমফিল পিএইচডি করার ছেলেটাও আজকে কিছু একটা কেনার জন্য বা নিজের একটু সামান্য আনন্দের জন্য বা কোথাও যাওয়ার জন্য পরিবারের কাছে হাত পাতে 100 টাকা 200 টাকার জন্য এখনো এটা দেখা যায়। একদম 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 আর হামেশাই এটাই ঘটছে। দেখুন, যারা মাধ্যমিক পাশ করে যারা লেবারের কাজ করে বা আর কিছুর কাজ করে তারা আজকে স্বাবলম্বী হয়ে গেছে। কিন্তু আমরা তো যারা শিক্ষিত, যারা আমরা শিক্ষা লাভ করছি উচ্চশিক্ষিত, আমরা তো নিজের পরিবারটাকে স্বাবলম্বী করবার জন্য ভাবিনি। আমরা ভেবেছিলাম এই রাজ্যকে স্বাবলম্বী করবার জন্য, আমরা ভেবেছিলাম এই দেশকে স্বাবলম্বী করবার জন্য। আমি এইটুকু সর্বাগ্রে বলবো, ভাতা শিক্ষিতরা চায় না, শিক্ষিতরা চাকরি চায়, প্রতি বছর রিক্রুটমেন্ট হোক। আপনি এই তৃণমূল আমলেই, কারণ যেহেতু সদ্য এবার ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে, নিশ্চিত ভালো লাগছে যে তারা নতুন রিক্রুটমেন্ট দেবেন, নতুন রিক্রুটমেন্ট করবেন। যারা অবৈধ চাকরি করেছিলেন তাদের চাকরিগুলো বাতিল হবে, খুব ভালো কথা, মোস্ট ওয়েলকাম, সরকার ওয়েলকাম। কিন্তু আপনি পরিসংখ্যানটা বা ডেটাটা আপনাকে দিলে বুঝতে পারবেন যে মোটামুটিভাবে 2025-এর যে SLST 2, সেই SLST 2-এ প্রায় 5 লক্ষেরও কাছাকাছি অ্যাপ্লিকেন্ট ছিল, যার মধ্যে সিট সংখ্যা কত ছিল? 36,000। তাতে আবার 2016 সালে চাকরি দুর্নীতি হয়েছে, সেই ভ্যাকান্সিগুলো ছিল সেগুলো অ্যাটাচ করে সেটি। আপনি SSC GD 2025 56 লক্ষ শিক্ষিত বেকারেরা অ্যাপ্লাই করে, 56 লক্ষ। আপনি আছেন কোথায়? আপনি কল্পনা করতে পারবেন না। তাহলে এই যে শিক্ষিত বেকার যুব সমাজ, তারা ভাতা নিয়ে 3,000 টাকা নিয়ে তারা না সংসার করতে পারবে, না আগামী প্রজন্ম তাদের 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 যে ঐরসজাত সন্তান যারা হবে তারা কি পড়াশোনার দিকে তারা কি ঝুঁকবে, তারা কি শিক্ষিত হওয়ার দিকে ঝুঁকবে? তারা তো জানে যে পড়াশোনা করলে, শিক্ষিত হলে চাকরি হয় না এই রাজ্যে, এই দেশে চাকরি হয় না। তারা পড়বে কেন? তারা দেশকে গঠন করার কথা ভাববে কেন? একটা প্রজন্ম বিকলাঙ্গ হয়ে যাবে না? আমরা চাই ভাতার রাজনীতি নয়, আমরা চাই শিক্ষিতদের নিয়ে রাজনীতি হোক, সেই রাজনীতি হোক কর্মসংস্থানের রাজনীতি, সেই রাজনীতি হোক উন্নত মেধাকে তার নির্দিষ্ট মূল্যায়নের রাজনীতি। আপনি কল্পনা করতে পারবেন না এত মেধাবী ছেলেরা বাংলার বুকে আছে, যারা আজ চাকরি না পেয়ে আজকে তারা টোটো চালায়। অনেক ছেলে লজ্জায় বেরোতে পারে না, বাড়িতে না খেয়ে দিন যাপন করে, অনেক উদাহরণ আছে। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যারা প্রকৃত মেধাবী উচ্চ শিক্ষিত তাদের সবচেয়ে বড় যন্ত্রণাটা কোন জায়গায়? দেখুন, ঘুরে ফিরে একটাই উত্তর, তাদের যে যন্ত্রণাটা আসলে বিগত সরকারও তারা বুঝতে চায়নি। আগামীতে আমাদের এখন বিজেপি সরকার চাইবো উনি বুঝুন। দেখুন, যারা শিক্ষিত যুব সমাজ, যারা উচ্চ শিক্ষিত, যারা প্রকৃত মেধাবী, তাদের সঙ্গে নিম্ন মেধাবীর কোনো পার্থক্য নেই।
কোনো পার্থক্য নেই। কারণটা, যে ক্লাসের ব্যাক বেঞ্চার যে ছেলেটা ছিল আর যে ফার্স্ট বেঞ্চার যে ছেলেটা ছিল, আজকে সেও বেকার আর এও বেকার। কিন্তু আজকে সমাজে আপনি আপনি যারা আমাদের ভিডিওটা এপিসোডটা দেখছেন তাদেরকে আমি বলি, সমাজে দেখুন যারা বয়োবৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, তারা হঠাৎ করে দেখলে কি খবর রে, তোর চাকরিটা হয়নি। এই বিদগ্ধ যন্ত্রণার কথাটা কি করে বোঝাবে মানুষকে যে আজকে সিস্টেমের গাড়াকলে আজকে মেধা আজকে ধ্বংসের পথে। এটা একদম সত্যি যে যেখানে আপনি যে আত্মীয়ের সঙ্গে হঠাৎ করে দেখা হবে না, সে আপনাকে বলবে কত দূর হলো, কি হলো খবর। মানে কারণ এটা এত মানে এই যে এই বোঝা, এই যন্ত্রণা, পরিবার যে চালাতে পারে না এমফিল পিএইচডি করে, সে এই যন্ত্রণা লুকোবে কোথায়? লুকোবে কোথায়? কারণ সেই যন্ত্রণা তো মানে তারা তো আর বোঝে না, তারা তো সিস্টেমটাকে বোঝে না, বা আজকের পরিস্থিতি কি সেটা তো বোঝে না। কারণটা হচ্ছে শিক্ষিত বেকার যারা আছে তারা, তাদের যে জায়গাটা, তার বাবা মা অসুস্থ বাড়িতে, আজকে বয়স 30, 35, 40, যে বাবা মা নিজের ওষুধ কিনতে পারছে না, যে বাবা মা অসুখের ভারে জর্জরিত, নিজের চোখের সামনে দেখেও তারা 10 টাকার ওষুধ কিনে দেওয়ার ক্ষমতা রাখে না। এর থেকে বড় যন্ত্রণা আর কি হতে পারে? এর থেকে বড় যন্ত্রণা কি হতে পারে? এই 30 বছর, 35, 40 বছরের ছেলেদের যৌবনটা কুড়ে কুড়ে খাচ্ছে, জীবনের সঙ্গে সঙ্গে যৌবনটা চলে যাচ্ছে। তাহলে এই যন্ত্রণাগুলো আপনি বোঝাবেন কাকে? বোঝাবেন কাকে? কারণ তাদের যন্ত্রণা তো তারাই বোঝে যারা সেই পংক্তিতে দাঁড়িয়ে আছে। আজকে ভালো খারাপের কোনো মূল্যায়ন নেই, ভালো খারাপের কোনো মূল্যায়ন নেই। কারণ সত্যিকার অর্থে রাজ্যে কোনো চাকরি নেই, কোনো রিক্রুটমেন্ট নেই, কোনো রিক্রুটমেন্ট নেই, এবং হয়নি। তৃণমূল 15 বছরে পুরো কুড়ে 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 খেয়ে নিয়েছে। আজকে এই যুব সমাজ আজকে ধ্বংসের পথে। আজকের অনেকটা সময় অতিবাহিত হলো, তারপরে আপনাকে শেষ একটা প্রশ্ন করি। বহু যন্ত্রণার এই একটা অধ্যায় আমরা কি সমাপ্তি দেখতে পাবো নতুন সরকারের কাছে? এই আশা কি রাখছেন? অবভিয়াসলি, কারণ একটা কথা বলি, আমি বারবার করেই প্রসঙ্গ ক্রমেই আসছি, একটা পুরনো অধ্যায়ের সমাপ্তি, নতুন অধ্যায়ের সূচনা, একটা নতুন সূর্যোদয়, যেখানে মানুষ বিজেপি সরকারকে, রাজ্যের বর্তমান শাসক দলকে ভালোবেসে যতটা ভোট দিয়েছে, তার থেকে বেশি ভোট দিয়েছিল পরিবর্তনের লক্ষ্যে, যেন রাজ্য যেন পরিবর্তন হয়, এই দুর্নীতিযুক্ত সরকারের যেন বিনাশ ঘটে, এই জন্য মানুষ কিন্তু ভোটটা দিয়েছিল। এবং বর্তমান যে রাজ্য সরকার, শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, ওনার যে ইন্টেনশন, ওনার যে লক্ষ্য, ওনার যে মানে ভাবনা চিন্তা, তা নিশ্চিত মনে হয় যে এই শিক্ষিত যুব সমাজের একটা যে অকাল সময়, সেটা কিন্তু আস্তে আস্তে নির্বাপিত হবে, আস্তে আস্তে সেটা কাটবে। এবং আমি বলবো রাজ্য সরকারের কাছে এটাও আশাবাদী যে মানুষ যখন দায়িত্ব দেয় তখন কিন্তু আরো বেশি দায়িত্ববান হতে হয়। আমার মনে হয় এই শিক্ষিত যুব সমাজে কিন্তু এই সরকারকে পরিবর্তনের প্রথম ডাক দিয়েছে, এই গত সরকারকে, এবং এই সরকারকে আনার জন্য যুব সমাজই প্রথম ঝাঁপিয়ে পড়েছে। আমি চাইবো রাজ্য সরকার তথা শুভেন্দু অধিকারী সরকারের কাছে যেন যুব সমাজ নিশ্চিত আপনাদের মুখপানে তাকিয়ে আছে, আপনারা নিশ্চিত এদের দিকে তাকাবেন এবং এই শিক্ষিত মেধাবী যুব সমাজকে আপনারা কাজের ব্যবস্থা করবেন, এটা আমি নিশ্চিত আশাবাদী। এবং এইটুকু আরও আশা রাখবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এত মানুষের ভালোবাসা পেয়ে আপনারা এ রাজ্যে এসেছেন, সত্যি কংগ্রাচুলেশন এ রাজ্যের নতুন সরকারকে। এবং এই নতুন সরকারকে চাইবো আপনারা নতুনভাবে যেমন লড়াই করে আজকে আপনারা ক্ষমতায় এসেছেন,
তেমন চাইবো আজকের যুব সমাজের সেই মেধাবীরাও যেন আপনারা তাদের সেই যোগ্য জায়গাটুকু আপনারা দেন। তো ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ সো এই ভেরি মাচ। গুরুত্বপূর্ণ অতি মূল্যবান সময়টা আপনি দিলেন। এবং দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, আমাদের যে পর্ব মনের কথা মানুষের কথা, এটা আমরা প্রতি সপ্তাহে অন্ততপক্ষে 2টো করে অধ্যায় রাখবো, যেখানে সাধারণ মানুষের কথা, যন্ত্রণার কথা, অসহায়তার কথা, না পাওয়ার কথা, এই কথাগুলো আমরা তুলে ধরব। ধন্যবাদ, আজকের পর্ব এখানেই শেষ। ব্যাস, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, নমস্কার।